লাইফ অ্যাচিভ কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকের এই ভিডিও ক্লাসটি হতে চলেছে আধুনিক পর্যায় সারণী অর্থাৎ মডার্ন পিরিয়ডিক টেবিল এই টপিকের উপর। কিভাবে খুব সহজে এই আধুনিক পর্যায় সারণীকে আমরা পড়ে প্র্যাকটিস করে মনে রাখতে পারি এবং পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নের একদম সঠিক উত্তর করে আসতে পারবো। আজকে সেই সবটাকে নিয়ে আমাদের এই ক্লাস, মানে একদম প্রাথমিক স্তর থেকে পর্যায় সারণীকে আজকে আমরা বুঝবো। তার আগে আমরা এখন দেখে নিই যে আজকের এই সম্পূর্ণ ভিডিওটিতে আমরা কি কি দেখতে চলেছি, জানতে চলেছি এবং বুঝতে চলেছি তার একটা সূচিপত্র। প্রথমেই আমরা দেখব পদার্থ কাকে বলে এবং মৌল যৌগ কাকে বলে এবং তাদের উদাহরণ। তারপরে আমরা দেখব পর্যায় সারণী কাকে বলে এবং এই পর্যায় সারণীকে জানতে গেলে, বুঝতে গেলে যে যে বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে জানতেই হবে, যেমন হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কেও আজকের এই ভিডিওটিতে আমরা জানবো। এরপর আমরা দেখব যে এই যে বিভিন্ন মৌলগুলি রয়েছে পর্যায় সারণীতে, টোটাল 118টি মৌল রয়েছে, এগুলিকে বিভিন্ন ধর্মের ভিত্তিতে কিভাবে এই মৌলগুলিকে বিভিন্ন বিভাগে ভাগ করা রয়েছে, যেমন অধাতু, ধাতু, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অবস্থান্তর ধাতু, হ্যালোজেন, ঠিক আছে, এই সমস্ত যে বিভাগগুলো রয়েছে সেগুলি সম্পর্কেও আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তার সাথে আমরা জানবো এমন কিছু বিশেষ ইনফরমেশন বা এমন কিছু বিশেষ তথ্য যেগুলি থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। এই যে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী, এটাকে বুঝতে গেলে আগে আমাদের যে যে বিষয়গুলো জানতে হবে তার মধ্যে একটা হচ্ছে যে পদার্থ। পদার্থ কি? নির্দিষ্ট একটি ভর আছে এবং যা কোনো নির্দিষ্ট স্থান বা আয়তনকে দখল করে থাকে তাকেই আমরা বলবো বৈজ্ঞানিক ভাষায় পদার্থ। এখানে অনেকে ভর আর ওজনের মধ্যে পার্থক্য করতে গিয়ে ভুল করে ফেলে। কি ভুল করে? ওজন হলো যে অভিকর্ষজ বল বা যে বলের দ্বারা কোনো বস্তুকে পৃথিবী বা কোনো গ্রহ নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলটাকে বলা হচ্ছে ওজন। অর্থাৎ এই যে পেনটিকে বা আমাকে যে বলের দ্বারা, যে অভিকর্ষজ বলের দ্বারা পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, সেইটাকে আমরা ওজন বলি। কিন্তু এই যে পেন, এই যে পেনটি আমার হাতে রয়েছে, এই পেনটি যে পরিমাণ জড়তার দ্বারা গঠিত বা যে পরিমাণ জড় বস্তুর দ্বারা গঠিত, সেইটাকে আমরা বলছি যে বস্তুর ভর। অর্থাৎ এই পেনটির একটি ভর রয়েছে এবং এই পেনটি কিছুটা স্থান, এই যে আমার হাতে আছে এটা একটা স্থান, আবার এই পেনটির একটি নির্দিষ্ট আয়তন রয়েছে, আয়তন বা আকার যদি আমরা বলতে পারি। কঠিন পদার্থের ক্ষেত্রে আকার বলতে পারি, কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি বলতে হয় না আয়তন। সেই জন্য এখানে আমরা লিখেছি স্থান বা আয়তন। এই দুটো শব্দ কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এর সংজ্ঞাটা সম্পূর্ণ হয় না। এরপরে আমরা দেখব যে পদার্থের দুটি ভাগ কি না, মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ, বা শর্টে আমরা বলতে পারি মৌল বা যৌগ। মৌল কাকে বলছে? কোন পদার্থকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশে বিভক্ত করলেও সেই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না, তাহলে সেই পদার্থটিকে বলা হচ্ছে মৌলিক পদার্থ বা মৌল। যেমন হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, এই যে প্রত্যেকটি, এগুলো এক একটি মৌলিক পদার্থ, যেগুলো আমরা পরে গিয়ে পর্যায় সারণী করতে গিয়ে দেখবো। না যৌগ কাকে বলছে এবার? না দুই বা ততোধিক ভিন্নধর্মী মৌল যখন একসাথে যে পদার্থ গঠন করছে তাকেই আমরা বলছি যৌগ। যেমন হচ্ছে জল, জল, যে জল আমরা খাই, যে জল দিয়ে আমরা হাত ধুই, এই জলের মধ্যে কি কি মৌলিক পদার্থ রয়েছে? আমরা বললাম দুই বা ততোধিক ভিন্নধর্মী মৌলিক পদার্থ দিয়ে যৌগ গঠন হয়। তাহলে জল তো একটি যৌগিক পদার্থ, জলের মধ্যে কি কি মৌল রয়েছে না এই যে এখানে আমরা দেখতে পাবো জলের সংকেত কি না H2O। অর্থাৎ H2 কেন লেখা হয়েছে এখানে না এই জলের মধ্যে থাকছে দুটি হাইড্রোজেন মৌল এবং একটি অক্সিজেন মৌল।
এইখানে আমরা বুঝবো একটি মৌলের কতটা ভ্যালু, সেটা আমরা বুঝবো কিরকম ভাবে না, এই যে দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন যখন যুক্ত হচ্ছে, যে যৌগটা গঠন করছে সেটা জল। এখানে যখন দুটো হাইড্রোজেনের সাথে দুটো অক্সিজেন অণু যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু এটা আর জল থাকবে না, সেক্ষেত্রে হয়ে যাবে কি H2O2, সেটা হয়ে যাবে হাইড্রোজেন পারঅক্সাইড। সেটা কিন্তু আর জল থাকবে না, সেটা আমাদের খাবার যোগ্য নয়। তো বিভিন্ন ধরনের মৌল একে অপরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের যৌগ গঠন করতে পারে। এরপরে আমরা দেখব যে পর্যায় সারণী কাকে বলছে, যেটা আজকে আমাদের ভিডিওর টপিক। মৌলগুলির ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে বিজ্ঞানসম্মত যে সারণী তৈরি করা হয়েছে তাকে আমরা বলবো পর্যায় সারণী। কি বললাম, এই শব্দগুলি ভীষণ ইম্পর্টেন্ট, যে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে সাজানো বিজ্ঞানসম্মত সারণী। ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা মানে কি? পারমাণবিক সংখ্যা এই যে আমরা লিখেছি, এটা কি বিষয়? পরমাণুর মধ্যে কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে, ইলেকট্রন রয়েছে। নিউক্লিয়াসের ভিতরে কি রয়েছে না প্রোটন আর নিউট্রন, সাধারণত এই অবধি আমরা জানি। তো এই যে কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসের ভিতর যত সংখ্যক প্রোটন রয়েছে সেই সংখ্যাটা কি বলা হচ্ছে? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা। এখানে আরেকটি বিষয় জেনে রাখতে হবে যে পারমাণবিক ভর কাকে বলে না, পারমাণবিক ভর কাকে বলছে? এই যে একটু আগে বললাম আমি যে নিউক্লিয়াসের ভিতরে কি রয়েছে না প্রোটন রয়েছে আর নিউট্রন রয়েছে। এই প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে একত্রে বলা হচ্ছে পারমাণবিক ভর। অর্থাৎ পারমাণবিক ভর সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এই অবধি আশা করি বুঝতে কারোর অসুবিধা হয়নি। আমাদের এই আধুনিক পর্যায় সারণীতে ঠিক কতগুলি মৌল রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন না। আমাদের পর্যায় সারণীতে 118টি, টোটাল 118টি কিন্তু মৌল রয়েছে, যার মধ্যে প্রাকৃতিক অর্থাৎ যা আমাদের প্রকৃতিতেই উৎপন্ন হয়েছে, প্রকৃতির দ্বারা উৎপন্ন হয়েছে বা প্রকৃতিতেই পাওয়া যায়, সেই রকম মৌল রয়েছে 98টি। এবং এই কৃত্রিম উপায়ে তৈরি বা পরীক্ষাগারে সংশ্লেষিত যে মৌল সংখ্যা সেইটা হচ্ছে 20। এগুলো সমস্ত কিছু মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। এই পর্যায় সারণী কে প্রথম আবিষ্কার করেছিলেন বা এই পর্যায় সারণীর ধারণাটা আমাদের বিজ্ঞান জগৎকে দিয়েছিলেন? দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ কত খ্রিস্টাব্দে না 1869 সালে তিনি প্রথম এই পর্যায় সারণীর ধারণা দিয়েছিলেন, রাশিয়ান রসায়নবিদ দিমিত্রি মেন্ডেলিভ। পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানীরা সেই পর্যায় সারণীকে আরো উন্নত ও সংস্করণ করেন এবং তৈরি করা হয় আধুনিক পর্যায় সারণী, অর্থাৎ মডার্ন পিরিয়ডিক টেবিল। এই মডার্ন পিরিয়ডিক টেবিল কি, এর মধ্যে মৌলকে কিভাবে সাজানো হচ্ছে, কেন এই মডার্ন পিরিয়ডিক টেবিল বা আধুনিক পর্যায় সারণী ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা এবার আমরা দেখে নেব। এই হলো আমাদের আধুনিক পর্যায় সারণী। তো এই যে উপর থেকে নিচে এই যে স্তম্ভ বা কলামগুলো, এইগুলোকে আমরা বলবো গ্রুপ বা শ্রেণী। পর্যায় সারণীতে টোটাল কয়টি শ্রেণী রয়েছে না টোটাল 18টি শ্রেণী রয়েছে। 18টি, টোটাল 18টি শ্রেণী রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি 18, এখান থেকে স্টার্ট হয়েছে 1 2 3 4 5 6, এখানে 18, টোটাল 18 গ্রুপ। এই গ্রুপটি বাংলায় বলা হচ্ছে শ্রেণী। এবার আমরা দেখব পর্যায়। পর্যায় বা পিরিয়ড কাকে বলছে না, এই যে বাঁ দিক থেকে ডান দিকে যে লাইনগুলো বিভক্ত করেছে, এই যেমন এখানে এইটা একটা পর্যায়, এইটা একটা পর্যায়, এটা একটা পর্যায়। তো এরকম কয়টি পর্যায় রয়েছে? পর্যায়, এটাকে ইংলিশে বলা হয় পিরিয়ড। ওকে, এই ইংলিশ টার্মগুলো কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট।
তো টোটাল পর্যায় রয়েছে 7টি আমাদের পর্যায় সারণীতে। তো এই পর্যায় সারণীর প্রথম মৌল কোনটি? না এই যে হাইড্রোজেন, যার সংকেত হচ্ছে H। হাইড্রোজেন হলো প্রথম মৌল। এখানে আমরা এই মৌলগুলিকে লেখার যে প্যাটার্নটা, এটাকে আগে আমরা বুঝবো। যেমন আমরা একটা মৌল এখান থেকে নিই, সাপোজ এই নাইট্রোজেন, এর পজিশন হচ্ছে 7 নম্বরে। ঠিক আছে, কেন 7 নম্বরে? না এর পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা 7। এই যে N, নাইট্রোজেন থেকে N, এই Nটাকে বলা হচ্ছে সিম্বল আর প্রতীক। ঠিক আছে, এই যে N এর মাথায় একদম বাঁ দিকে যেটা লেখা হচ্ছে নাম্বার 7, এটা হচ্ছে ওর পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, অর্থাৎ এর মধ্যে কতগুলি প্রোটন রয়েছে। আর কি দেখা যাচ্ছে? না পারমাণবিক ভরও আমরা দেখতে পাবো 14.007, 14.007, 14.007। এইটা হলো নাইট্রোজেনের পারমাণবিক ভর। হাইড্রোজেনের পর কিন্তু চলে আসছে 2 নম্বরে হিলিয়াম। হিলিয়ামকে এখানে কেন আনা হয়েছে? এই যে নিচে যেগুলো আমরা দেখছি নিয়ন, আর্গন, ক্রিপ্টন, আমরা পরবর্তীতে যাব, এগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তো হিলিয়ামও এক ধরনের নিষ্ক্রিয় গ্যাস হয়, যাতে এইগুলোকে এক সাইডে মানে টেবিলের এক সাইডে এক ছাতে করা যায়, তাই হিলিয়ামকে এখানে পরে কিন্তু এখানে নিয়ে চলে আসা হয়েছে। এরপরে দেখবো লিথিয়াম, এর সংকেত কি? Li। কিছু কিছু মৌল রয়েছে যার সংকেত দুটি লেটারের হয়, কিছু কিছু হয় সিঙ্গেল লেটার। এরপর এই লিথিয়াম আর বেরিলিয়াম 3 আর 4। এরপর কোথায় চলে এলো? না এই রো বরাবর আসছে এদিকে। ঠিক আছে, কোথায় চলে এলো? এই যে 5 নাম্বার বোরন, 6 নাম্বার কার্বন, 7 নাম্বার নাইট্রোজেন, ঠিক আছে, অক্সিজেন। এইভাবে এখানে এসে এই পর্যায়টা শেষ হলো। এরপরে চলে যাবো আমরা একদম পরবর্তী পর্যায়ে। প্রথমে এই যে সোডিয়াম 11 নাম্বার, সে চলে যাচ্ছে পরবর্তী পর্যায়ে প্রথমে আবার। ঠিক আছে, এইভাবে কিন্তু মৌলগুলিকে আমরা পরপর দেখতে পাবো পর্যায় সারণীতে। এবার আমরা জানবো এই পর্যায় সারণী কেন পড়ার জন্য ইম্পর্টেন্ট বা এই পর্যায় সারণীর গুরুত্বটা কি। যে কোনো মৌলের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যকে, যেমন হচ্ছে সে তার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার ক্ষমতাটা কিরকম হবে, তার পারমাণবিক ব্যাসার্ধ কিরকম, ঠিক আছে, তার মধ্যে কতগুলি ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন রয়েছে, এই সব বিভিন্ন বিষয়গুলো কিন্তু এই আমাদের পর্যায় সারণী থেকে খুব সহজে পাওয়া যায়। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে, যেটা হলো এই পর্যায় সারণীতে বাঁ দিক থেকে ডান দিকে পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিক গেলে মৌলগুলির ধর্মে কিরকম পরিবর্তন ঘটছে, এবং শ্রেণী বরাবর উপর থেকে নিচে এলে তাদের মৌলগুলির কিরকম বৈশিষ্ট্যের পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকে কিন্তু পরীক্ষায় নানা রকম ভাবে প্রশ্ন আসে। পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ ছোট হতে থাকে, কারণ ইলেকট্রন প্রোটন যে আকর্ষণ বল সেটা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের কাছে আসতে শুরু করে। এই প্রত্যেকটি গ্রুপ বরাবর যখন আমরা উপর থেকে নিচের দিকে যাব, তখন আমরা দেখতে পাবো যে এই পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে বৃদ্ধি পাওয়ার কারণটা কি? যে কোনো একটি গ্রুপের উপরের দিক থেকে যখন আমরা নিচের দিকে মৌলের দিকে যাচ্ছি, আস্তে আস্তে দেখতে পাচ্ছি তার পারমাণবিক সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সেখানে প্রোটন সংখ্যার সাথে সাথে ইলেকট্রন সংখ্যাও অনেক বৃদ্ধি পাচ্ছে সংখ্যায়। তো সেই জন্য কি হচ্ছে না, পরমাণুর আকারটা, মৌলগুলির পরমাণুর আকারটা যত আমরা পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে নামছি, একই শ্রেণী উপর থেকে নিচের দিকে নামছি, তত কিন্তু পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ তার পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু এক্ষেত্রে বেড়ে যাচ্ছে। পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে। পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমরা দেখলাম যে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকছে, কিন্তু একই গ্রুপ বা একই শ্রেণী উপর থেকে নিচের দিকে গেলে কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। এরপরে আমরা দেখব একই শ্রেণীর উপর থেকে নিচের দিকে গেলে মৌলগুলির ধাতব ধর্ম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যেমন আমরা যদি এই 1 নাম্বার গ্রুপকে নিই, এই 1 নাম্বার গ্রুপ, ঠিক আছে, এখানে হাইড্রোজেন
বাদে বাকিগুলিকে বলা হচ্ছে ক্ষার ধাতু। এখানে হাইড্রোজেন একটি অধাতু এবং বাকিগুলি হচ্ছে এখানে ক্ষার ধাতু, এই লিথিয়াম থেকে একদম ফ্রান্সিয়াম অবধি। তো এই যে ক্ষার ধাতুগুলি রয়েছে এইগুলোর যে ধাতব ধর্ম সেগুলো আমরা যত উপর থেকে নিচের দিকে যাচ্ছি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই ক্ষার ধাতুগুলির মধ্যে সব থেকে বেশি যার ধাতব ধর্ম সে হচ্ছে ফ্রান্সিয়াম। ঠিক আছে, ঠিক সেইভাবে একই পর্যায়ে যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে যাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে মৌলগুলির ধাতব ধর্ম কিন্তু হ্রাস পেতে থাকছে, কমতে থাকছে। এরপর আমাদের এই আধুনিক পর্যায় সারণীতে বিভিন্ন সমধর্মী মৌল বা সম বৈশিষ্ট্য সম্পন্ন মৌলদের নিয়ে বিভিন্ন কিন্তু বিভাগ বা বিভিন্ন গ্রুপে ভাগ করা আছে। সেই প্রত্যেকটি গ্রুপ বা বিভাগকে এবার আমরা জেনে নেব। প্রথমে যে গ্রুপটির কথা আমরা পড়ছি সেটা হচ্ছে অধাতু বা নন মেটাল। এই অধাতু বা নন মেটাল গ্রুপে কারা কারা আসছে না, প্রথমেই চলে আসছে এখানে হাইড্রোজেন, তারপর কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, সেলেনিয়াম। এই মৌলগুলিকে নিয়ে যে গ্রুপ তৈরি করা হয়েছে সেই গ্রুপটিকে বলা হচ্ছে অধাতু বা নন মেটাল। ঠিক আছে, পরবর্তী যে গ্রুপটার কথা আমরা আলোচনা করব সেটা হলো ক্ষার ধাতু। এই ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল গ্রুপে কোন কোন মৌলগুলি রয়েছে, একদম 1 নাম্বার গ্রুপ বা 1 নাম্বার শ্রেণীর অন্তর্গত। এখানে হাইড্রোজেনটা চলে গেল অধাতুতে, বাকি এই 1 নাম্বার গ্রুপে যে মৌলগুলি রয়েছে শুধুমাত্র এই 1 নাম্বার গ্রুপে হাইড্রোজেন বাদে যে মৌলগুলি রয়েছে যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেরিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এই যে মৌলগুলি রয়েছে এইগুলিকে নিয়ে তৈরি হচ্ছে আমাদের ক্ষার ধাতু গ্রুপ বা অ্যালকালি মেটাল গ্রুপ। এরপরে যে গ্রুপটার কথা আমরা দেখব সেটা হচ্ছে অ্যালকালি আর্থ মেটাল। অ্যালকালি আর্থ মেটাল অর্থাৎ বাংলায় যাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এই ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনগুলি, এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই যে 2 নাম্বার শ্রেণী, এখন আমরা দেখছি 2 নাম্বার শ্রেণী। এই 2 নাম্বার গ্রুপের মৌলগুলিকে একত্রে যে গ্রুপের অন্তর্গত করা হচ্ছে সেই গ্রুপটাকে বলা হচ্ছে যে অ্যালকালি আর্থ মেটাল, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কেন এরকম নাম দেওয়া হচ্ছে না, এই ধাতুগুলি মাটিতে অর্থাৎ আমাদের পৃথিবীর মাটিতে বিভিন্ন যৌগ হিসাবে কিন্তু এই ধাতুগুলিকে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, সেই জন্য এই ধাতুগুলির নাম ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এরপর আমরা দেখব 3 নাম্বার বিভাগ অর্থাৎ ট্রানজিশন মেটাল, যাকে বলা হচ্ছে কিনা অবস্থান্তর ধাতু। অবস্থান্তর ধাতু কোনগুলো, এই যে দেখতে পাচ্ছি ব্লু কালার করা রয়েছে যে মৌলগুলিকে, এইগুলিকে কিন্তু আমরা বলছি যে ট্রানজিশন মেটাল। অর্থাৎ 3 নাম্বার গ্রুপে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম। এখানে কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে এই 6 আর 7 নাম্বার পর্যায়ের যে জায়গা দুটি রয়েছে, যে স্থান দুটি রয়েছে, এইগুলো কিন্তু এই ট্রানজিশন মেটালের মধ্যে আসছে না। এই জায়গাটা ভালো করে খেয়াল রাখতে হবে। এই বাকি যে এই ব্লু কালার করা রয়েছে এই মৌলগুলি দেখতে পাচ্ছি, এগুলিকে একত্রে বলা হচ্ছে অবস্থান্তর ধাতু বা ট্রানজিশন মেটাল। এখানে এই যে আমরা বাদ দিলাম এই 3 নাম্বার শ্রেণী, এই 6 নাম্বার আর 7 নাম্বার পর্যায়ের এই দুটি অবস্থানকে, এই দুটিকে কি বলা হচ্ছে না, এই দুটিকে বলা হচ্ছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট গ্রুপ। এই যে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে 3 নাম্বার শ্রেণী 6 নাম্বার পর্যায়ে। ঠিক আছে, এই অবস্থানটা দেখতে হচ্ছে আমাদের টেবিলে। তো এখানে দেখতে পাচ্ছি 57 থেকে 71, 57 to 71, 57 থেকে 71 পারমাণবিক সংখ্যা যুক্ত যে মৌলগুলি রয়েছে সেগুলিকে একত্রে এখানে রাখা হয়েছে। এগুলিকে একসাথে বলা হচ্ছে ল্যান্থানাইট। ঠিক সেরকম এই 7 নাম্বার পর্যায়ে আর 3 নাম্বার শ্রেণীর যে অবস্থানটা রয়েছে এইখানে যদি আমরা দেখতে পাবো যে 89 থেকে 103 অর্থাৎ 99 থেকে 103 নাম্বার পারমাণবিক সংখ্যা যুক্ত যে মৌলগুলি রয়েছে তাদেরকে একসাথে যে গ্রুপটাতে রাখা হচ্ছে সেটাকে বলছে যে অ্যাক্টিনাইট গ্রুপ। 57 to 71 পারমাণবিক সংখ্যা মৌলগুলিকে একত্রে বলছে কি ল্যান্থানাইট, আর 89 to 103 এই পারমাণবিক সংখ্যা মৌলগুলিকে একসাথে বলা হচ্ছে অ্যাক্টিনাইট।
এই ল্যান্থানাইট গ্রুপটাকে বিস্তৃতভাবে আমরা দেখতে পাচ্ছি পর্যায় সারণীর নিচে এইখানে, এবং এই অ্যাক্টিনাইট গ্রুপে বিস্তৃতভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পর্যায়টিতে। ঠিক আছে, এখানে লেখা আছে এটা 6 নাম্বার পর্যায়, এটা কিন্তু 7 নাম্বার পর্যায়। কোন শ্রেণীর অন্তর্গত এরা? না 3 নাম্বার শ্রেণী বা 3 নাম্বার গ্রুপের অন্তর্গত। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। 3 নাম্বার শ্রেণীর অন্তর্গত 6 আর 7 নাম্বার পর্যায়ের যে অবস্থান দুটি, তার মধ্যে কিন্তু ঢুকে রয়েছে এই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট গ্রুপ। ঠিক আছে, এটা কোনো সিঙ্গেল মৌল নয়। এখানে আমরা দেখতে পাবো ল্যান্থানাইট গ্রুপের প্রথম মৌলের নাম কি? ল্যান্থানাম। ল্যান্থানাইট গ্রুপের শেষ মৌলের নাম কি? এই যে এখানে লুটেশিয়াম। ঠিক আছে, এবং অ্যাক্টিনাইট গ্রুপের প্রথম মৌলের নাম কি? না এখানে দেওয়া আছে অ্যাক্টিনাম। এবং অ্যাক্টিনাইট গ্রুপের শেষ মৌলের নাম কি? না তখন আমাদের লিখতে হবে লরেন্সিয়াম। ঠিক আছে, লরেন্সিয়াম। তো এইগুলো কিন্তু অনেক সময় প্রশ্ন পরীক্ষায় দিয়ে দেয়। চলে যাব পরবর্তী বিভাগে, যার নাম হচ্ছে ধাতু। ধাতু কাকে বলে? না যেসব মৌলগুলি তাপ আর বিদ্যুতে খুব ভালো পরিবাহী হয়, অর্থাৎ সুপরিবাহী হয়, তাদেরকেই কিন্তু আমরা বলছি ধাতু। যেমন এখানে আমরা দেখতে পাবো এই যে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। ঠিক আছে, এখানে টিন, থ্যালিয়াম, লেড, বিসমাথ। এই যে পিঙ্ক কালারের আমরা এই পর্যায় সারণীতে দেখতে পাচ্ছি, পিঙ্ক কালারের যে মৌলগুলি রয়েছে। এরপর যে বিভাগটির কথা আমরা জানবো সেটিকে বলা হচ্ছে ধাতু কল্প বা মেটালয়েডস। এই মেটালয়েডস কোন মৌলগুলিকে নিয়ে গঠিত হচ্ছে? না এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, ঠিক আছে, পোলোনিয়াম। এই যে ডার্ক ব্রাউন কালারের যে করা আছে মৌলগুলিকে, এইগুলিকে একত্রে বলা হচ্ছে যে ধাতু কল্প বা মেটালয়েডস। কেন এরকম নাম দেওয়া হলো এগুলোকে? না এগুলি কিন্তু কখনো কখনো ধাতব ধর্ম প্রদর্শন করে, আবার কিছু কিছু সময় কিন্তু এরা অধাতুর মতো আচরণ করে। তাই এদেরকে না তো ধাতু বলা যায়, না তো সবসময় অধাতু বলা যায়। তাই এদেরকে নিয়ে একটা আলাদাই গ্রুপ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে মেটালয়েডস বা ধাতু কল্প। এরপরে আমরা দেখব যে বিভাগের কথা, সেটা হচ্ছে হ্যালোজেন। HALOGENS, হ্যালোজেনস। তো এই হ্যালোজেন বলা হচ্ছে না এই যে 17 নম্বর গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি, 17 গ্রুপের এই 7 নম্বর পর্যায়টাকে বাদ দিয়ে, 7 নম্বর পর্যায়টিকে বাদ দিয়ে এই যে 6 নম্বর পর্যায় অবধি, আর এই 17 গ্রুপে 6 নম্বর পর্যায় অবধি যে মৌলগুলো এখানে রয়েছে, এইগুলিকে বলা হচ্ছে হ্যালোজেনস। এইগুলো কিন্তু এক একটি অধাতু, কিন্তু এগুলোকে অধাতুর মধ্যে রাখা হলো না কেন অধাতু গ্রুপে? কারণ হচ্ছে এই অধাতুগুলি একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। কি সেই বৈশিষ্ট্য? না এই অধাতুগুলি ধাতুর সাথে যখন বিক্রিয়া করে তখন কিন্তু লবণ উৎপন্ন করে, ধাতুর সাথে বিক্রিয়ায় লবণ উৎপন্ন করে। তাই কিন্তু এইগুলিকে নিয়ে একটি আলাদা গ্রুপ করা হয়েছে, যাকে বলা হচ্ছে হ্যালোজেনস। যেমন এখানে আমরা দেখতে পারি এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ঠিক আছে, একটি উদাহরণ এখানে আমরা বলতে পারি যে এই যে ক্লোরিন একটি হ্যালোজেন, আর এদিকে এই যে সোডিয়াম Na, এইটিও একটি ধাতু। তাহলে সোডিয়াম ধাতুর সাথে যখন ক্লোরিন অধাতু বিক্রিয়া হচ্ছে তখন কি উৎপন্ন করছে? না উৎপন্ন করছে NaCl। এই NaCl বা সোডিয়াম ক্লোরাইড কি বলা হচ্ছে? লবণ। যে লবণ আমরা খাবারের সাথে গ্রহণ করি, ঠিক আছে, খাবার নুন যেটা বলি আমরা, সেই নুন হচ্ছে NaCl। ঠিক আছে, বোঝা গেল যে হ্যালোজেন মৌলগুলো কিভাবে আচরণ করছে। এরপরে আমরা যে গ্রুপটির কথা জানবো বা যে বিভাগের কথা জানবো সেটি হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, বা এগুলোকে নিষ্ক্রিয় মৌল বলে, নিষ্ক্রিয় গ্যাসও বলে। এই গ্যাস কেন বলা হচ্ছে? এই যে মৌলগুলি, এই যে নোবেল গ্যাস বিভাগের মধ্যে যে মৌলগুলি রয়েছে, যেমন এই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এখানে অগনেশন। ঠিক আছে, তো এই 18 নাম্বার, এই যে 18 নাম্বার যে গ্রুপটি রয়েছে, 18 নাম্বার শ্রেণী, এই গ্রুপে অন্তর্গত যে কটি মৌল রয়েছে এইগুলি কি একত্রে কিন্তু বলা হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। এইগুলি সাধারণ তাপমাত্রায় সাধারণত গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। সাধারণ তাপমাত্রা কাকে বলে? না রুম টেম্পারেচার যেটা বলে, যেমন হচ্ছে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা এটিকে বলা হয়
রুম টেম্পারেচার। তো এই রুম টেম্পারেচারে এই মৌলগুলিকে গ্যাসীয় অবস্থায় সাধারণত পাওয়া যায়, তাই এগুলিকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এবার নিষ্ক্রিয় কেন বলা হচ্ছে না, এই মৌলগুলি কিন্তু ভীষণই সুস্থিত থাকে এবং এরা সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরা কোন রকম রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করে না, ভীষণ সুস্থিত মৌল হয়, তাই এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হচ্ছে বা নোবেল গ্যাস। এরপর আমরা এই পর্যায় সারণী মৌলগুলিকে নিয়ে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট জানবো, যে বিষয়গুলো বা যে ইনফরমেশন গুলো আমাদের জেনে রাখা উচিত। পর্যায় সারণীতে বা আমাদের এই পৃথিবীতে সব থেকে হালকা মৌল কোনটি? সব থেকে হালকা মৌল, ঠিক আছে, তখন কিন্তু হবে হাইড্রোজেন, তখন কিন্তু হবে হাইড্রোজেন। আর যদি জিজ্ঞেস করে যে সব থেকে হালকা ধাতু কোনটি, তখন কিন্তু হয়ে যাবে কে না লিথিয়াম। এই যে 2 নাম্বার পর্যায়ে রয়েছে, প্রথম শ্রেণীতে কে রয়েছে? লিথিয়াম। তো সব থেকে হালকা মৌল বললে হবে হাইড্রোজেন, সব থেকে হালকা ধাতু বললে হবে লিথিয়াম, ঠিক আছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে একটি তরল ধাতুর নাম করো, একটি তরল ধাতু অর্থাৎ সাধারণ তাপমাত্রাতেও যে ধাতুটি তরল অবস্থায় থাকে তার নাম কি না, তার নাম হচ্ছে পারদ, যাকে ইংলিশে বলা হয় মার্কিউরি। এই পারদের সংকেতটা এখানে কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, লক্ষ্য করা। পারদের সংকেত হচ্ছে এই যে Hg, Hg। এর সংকেত Hg কেন? কারণ হচ্ছে এর যে অ্যানসিয়েন্ট নেম, ঠিক আছে, বা পুরাতন নাম যেটা থেকে এর এই সংকেতটি তৈরি হয়েছে সেইটি কি হলো হাইড্রারজিরাম। হাইড্রারজিরাম, এই হাইড্রারজিরাম থেকে এর সংকেতটিকে নেওয়া হয়েছে Hg। তো এইরকম বেশ কিছু মৌল রয়েছে, যেমন হচ্ছে আমরা সবাই জানি গোল্ড, সোনা। এই যে সোনা, সোনার সংকেত কি না Au, কারণ এটির অ্যানসিয়েন্ট নেম বা প্রাচীন নাম হচ্ছে অরাম, AURUM, অরাম, সেইখান থেকে এসেছে Au, ওর সংকেত। সোনার বা গোল্ডের সংকেত হলো Au। এই যে একদম মার্কারির আগেই রয়েছে, একদম পাশাপাশি। এরকম বিভিন্ন মৌল আছে যাদেরকে আমরা চিনি এক নামে, কিন্তু তাদের যে সংকেতটি এসেছে বা সিম্বলটি পর্যায় সারণীতে ব্যবহার করা হয় সেইটি এসেছে কিন্তু তাদের অ্যানসিয়েন্ট নেম বা প্রাচীন নাম থেকে। সেরকম কিছু মৌলের উদাহরণ আমরা দিয়ে দিলাম। যদি জিজ্ঞাসা করা হয় সর্বশেষ প্রাকৃতিক মৌল কোনটি, না সর্বশেষ প্রাকৃতিক মৌল যেটা পাওয়া গেছিল সেটা হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়াম এটি একটি তেজস্ক্রিয় মৌল। এরকম একাধিক তেজস্ক্রিয় মৌল কিন্তু আমাদের পর্যায় সারণীতে রয়েছে, যেমন আমরা এখানে দেখতে পারি এই যে এখান থেকে পোলোনিয়াম, ঠিক আছে, অ্যাস্টাটিন, রেডন, এখানে ফ্রান্সিয়াম, এই যে এখানে আছে ইউরেনিয়াম। এই যে অ্যাক্টিনাইট শ্রেণীর মধ্যে কিন্তু রয়েছে ইউরেনিয়াম, ঠিক আছে। ইউরেনিয়াম হলো একটি তেজস্ক্রিয় মৌল এবং সর্বশেষ প্রাপ্ত প্রাকৃতিক মৌল। আধুনিক পর্যায় সারণী নিয়ে এই যে ভিডিও ক্লাসটি এখানেই শেষ করব। তবে ভীষণ ইম্পর্টেন্ট যেটা হলো এইটারই সেকেন্ড পার্টে আমরা শিখব একদম অ্যাডভান্স লেভেলের একটা মজাদার ট্রিক্স, যেখানে আমরা দেখব যে এই পর্যায় সারণীর প্রথম 30টি মৌলকে পর্যায় সারণী না দেখে চোখ বন্ধ করে আমরা কিভাবে 30টি মৌল নাম এবং তাদের সংকেত একদম তাদের পারমাণবিক সংখ্যা ক্রম অনুযায়ী একদম পরপর, যেরকম পর্যায় সারণীটি সাজানো আছে পরপর, সেইভাবে পরপর একদম 30টি মৌলের নামকে কিভাবে মনে রাখবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পার্ট 2 তে।